নমস্কার, আমি মৌমিতা। আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি। আজ আমি আপনাদেরকে পাঠ করে শোনাব গজেন্দ্র কুমার মিত্রের লেখা একখানি ছোট গল্প। গল্পের নাম অনুরাধার স্বামী। আমার অনুরোধ রইল গল্প পাঠ শোনার জন্য। রোজকারই মতো আমার পুরনো কথাগুলি একবার সংক্ষেপে বলে নিচ্ছি। যদি আমার গল্প পাঠ আপনাদের ভালো লাগে, অনুগ্রহ করে লাইক করবেন এবং গল্পখানি আপনার প্রিয়জনের সাথে শেয়ার করবেন। আপনারা যারা এখনো আমার কবিতা পাঠ চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের অনুরোধ সাবস্ক্রাইব করে সাথে থাকার। আর আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে আমাকে অনুপ্রাণিত এবং সমৃদ্ধ করবেন, এও আমার অনুরোধ। ধন্যবাদ। শুরু করছি আজকের গল্প অনুরাধার স্বামী। অনুরাধা আস্তে আস্তে ওর ঘরের দরজা খুলে ছাদে বেরিয়ে এলো। কান্না ওর বুক উপচে গলা পর্যন্ত ঠেলে উঠেছিল বলেই তাড়াতাড়ি বিছানা ছেড়ে চলে এলো। যদি শেষ পর্যন্ত কান্না চাপতে না পারে আর সেই শব্দে ওর স্বামীর ঘুম ভেঙে যায়, মা গো, তার চেয়ে ঘরের বাইরে যাওয়াই ভালো। তখন বোধ হয় 2টো কি 2:30। সমস্ত বাড়িটা নিস্তব্ধ। আশেপাশের সবকটা বাড়ি তাই। শুধু দূরের কোনো একটা তেলের কল থেকে একটানা একটা যন্ত্র চলবার শব্দ আসছে। অন্ধকার রাত, শহরে সব আলো নিভানো। আগে হলে এই থমথমে নিবিড় অন্ধকারে ছাদে বেড়াতেই ওর ভয় করত, কিন্তু আজ সেসব কোনো কথাই মনে নেই ওর। একটা অকারণ অথচ অবোধ অভিমানে আজ সমস্ত অনুভূতি যেন ওর কাছে আচ্ছন্ন হয়ে গেছে। অনুরাধা ওর অশ্রু সজল ঝাপসা চোখ দুটি তুলে একবার আকাশের দিকে তাকালে। মনে হলো আকাশ ভরা জলজলে তারাগুলো যেন ওকে পরিহাস করছে। আচ্ছা, সত্যই কি ওর অভিমান, এই বেদনাবোধ একেবারে অর্থহীন? চোখের জল একেবারে অকারণ? ঈশ্বরের প্রতি যে অভিযোগ নিয়ে ও উপরের দিকে তাকালো এই মাত্র, তাও কি এমনই ভিত্তিহীন? কোনো জবাবই খুঁজে পায় না অনুরাধা এইসব প্রশ্নের। গরিব কেরানির কুরুপা মেয়ে এসে চিরকাল অন্ধকার গলির একতলা ঘরে অবিরাম খাটুনি আর অসংখ্য লাঞ্ছনার মধ্যে দিন কেটেছে। জীবনে না ছিল কোনো আশা, না ছিল কোনো রং। সে জানতো এমনি ভাবেই ওর দিন কাটবে। এমনি করে মাকে রান্নার জোগাড় দিয়ে, বাপের ফরমাস খেটে আর ভাই বোনদের মানুষ করে, যতদিন না কোনো দোজবরে কি তেজবরে এসে দয়া করে ওকে নিয়ে যায়। তারপর কোথা দিয়ে কি হয়ে গেল। অবস্থাপন্ন মামার সেবা করবার জন্য মামি ওকে সঙ্গে করে নিয়ে গেলেন পশ্চিমের এক শহরে। সেখানে গিয়ে আলাপ হলো মামির ভাই আশুবাবুর সঙ্গে। সে আলাপ কেমন করে ঘনিষ্ঠতায় পরিণত হলো মনে নেই, কিন্তু তার ফলটা ওর অদৃষ্টে দাঁড়ালো শুভ। আশুবাবুর পরিচয়ে তার খুড়তুতো ভাই যুগলের আনাগোনাও শুরু হলো। সেই আসা যাওয়া প্রায় ক্রমে পরিণয়ে পরিণত হতেও দেরি লাগলো না। যেন অত্যন্ত মধুর একটা স্বপ্নের মধ্য দিয়ে ব্যাপারটা ঘটে গেল। অবশ্যই যুগল হয়তো ঠিক রূপকথা রাজপুত্র নয়, কিন্তু সে রূপবান তরুণ, উপার্জনক্ষম। অনুরাধার কাছে সেই দুরাশার ধন, কল্পনারও অতীত কিছু। রূপকথার রাজপুত্র এর চেয়েও লোভনীয় কিনা সে জানে না, হলেও তার কিছু এসে যায় না। যুগলের চেয়ে ভালো সে চায় না। এতেই তার সৌভাগ্যের পাত্র কানায় কানায় পরিপূর্ণ হয়ে উপচে উঠেছে।
এইতেই সে খুশি। বেশি ভালোতে তার বিন্দু মাত্র লোভ নেই। তবে এই তবের উত্তর সে নিজে খুঁজে পায় না। বিয়ে হয়েছে ওর সম্প্রতি, এখনো 2 মাস পূর্ণ হয়নি। নতুন বিয়ের রং এরই মধ্যে মুছেও যায়নি, মুছে যাবার কথাও নয়। দিন কাটে ওর বিগত রাত্রির কথা চিন্তা করে। যে কথাগুলো, যে স্মৃতিগুলো হারিয়ে যাবে বলে ভয় করে, সেইগুলোই সারাদিন ধরে মনে মনে চিন্তা করে। সেই ছবিগুলো চোখের সামনে দিয়ে যেন সরে সরে যায়। স্বামীর আদরগুলো সারা অঙ্গে যেন অনুভব করে, আর অসহ্য পুলকের আবেশে সারা অঙ্গ শিথিল হয়ে আসে। শুধু কি গত রাত্রির কথাই সে ভাবে? না, তার দিবা স্বপ্নের মধ্যে থাকে আগামী রাত্রিরও প্রতীক্ষা। মধুমাসের রাত্রি যেন কোনো পাখায় ভর দিয়ে উড়ে যায়। সকাল হলেই মনে পড়ে যায় কত কথা, যা বলা হলো না। মনে কত বলবার মতো কথা সারাদিন ধরে ঠিক করে রাখে ও, রাত্রি হলেই আবার ভুলে যাবার জন্য। তবে তবে এ ওর কিসের জল চোখে? এ ওর কি বেদনা? শ্বশুরবাড়ি খারাপ হয়েছে? না। আপন মনেই অনুরাধা ঘাড় নেড়ে উঠল। না, এমন শ্বশুরবাড়ি বোধহয় কারুর হয় না। শ্বশুর ভালোবাসেন, শাশুড়ি ওকে এই বুড়ো বয়সেও ভাত মেখে খাইয়ে দেন। ছেলে মানুষের মতো প্রতিদিন সন্ধ্যায় নিজে সাজিয়ে দেন পরিপাটি করে। ও জানে ও কুরুপা, ও সাজতে লজ্জা করে, কিন্তু শাশুড়ি ওকে সাজানো শেষ করে মুখখানি তুলে ধরে বলেন, কে বলেছে আমার মেয়ে খারাপ দেখতে? কে নিন্দে করে দেখি? আমার মা তো অপরাজিতা। বাংলাদেশের মেয়েরা যে সৌভাগ্য কখনো কল্পনা করতে পারে না, সেই সুদুর্লভ সৌভাগ্যেরই অধিকারিণী হয়েছে সে। জীবনের পাত্র সত্যই ওর উছলে উঠেছে আজ সুখে আর মাধুর্যে। এর চেয়ে বড়লোকের বাড়ি পড়লে হয়তো কাপড় আর গয়না বেশি পেত, কিন্তু আজকে অনুরাধা অন্য বাড়ি যাওয়ার কথা ভাবতেও পারে না। কলকাতা শহরের এই সংকীর্ণ ফ্ল্যাটটির সঙ্গে আজও মহেন্দ্রের স্বর্গ বদল করতে রাজি নয়। অকস্মাৎ এক ঝলক গরম দক্ষিণা বাতাস তাদের খোলা জানলাগুলোকে নাড়িয়ে দিয়ে বয়ে গেল ওদের ছাদের উপর দিয়ে। কতকটা ভয়ে আর কতকটা আবেশে অনুরাধা শিউরে উঠল। চোখের জল মুছে একবার নিজেদের খোলা দৌড়টার দিকে তাকালো, কিন্তু ফিরে গেল না। ওর সুখের সীমা নেই, এই কথাও যেমন সত্য। আজকের চোখের জলও ওর মিথ্যে নয়, আর সে চোখের জল এই প্রথমও নয়। কেন? এই কেনর জবাবটা মনে মনে ভাবতে গিয়ে অনুরাধা নিজে নিজেই যেন লজ্জিত হয়ে পড়ে। কোনো কারণ নেই দুঃখের ওর, মানে স্পষ্ট কোনো কারণ নেই, তবু তবু দুঃখ পায়। ওর এই 19-20 বছরের বঞ্চিত তৃষ্ণার্ত আত্মা এই অযাচিত এবং অপ্রত্যাশিত সৌভাগ্যে যেন যুগ যুগান্তরের ক্ষুধা নিয়ে জেগে উঠেছে। ওর তৃষ্ণা হয়ে উঠেছে উদগ্র। সেই চাওয়ার উগ্রতায় ও যেন নিজেই ভয় পায়। যুগলকে ও একান্ত করে চায়, পরিপূর্ণ করে চায়। এখনো কি পায়নি? ও পেয়েছে, কিন্তু তবু ও আরো চায়। যুগল যে ওকে ভালোবেসেছে এই কথা অনুরাধাও জানে। সেই ভালোবাসায় কার্পণ্য নেই এই কথাও ঠিক। যুগল ওর ক্ষোভে বিস্মিত হয়, অনুযোগ করে, বলে, আমি তো উজাড় করেই দিয়েছি নিজেকে, তবু তোমার আশা মেটে না কেন? ওর সেই অনুযোগ আর আতপ্ত চুম্বনের সামনে অনুরাধা তখনকার মতো অনুতপ্ত হয়ে ওঠে।
মনে হয় কৃতজ্ঞতার তৃপ্তিতে ওর মন ভরে গেছে। আরও একটা মিথ্যা মরীচিকার পিছনে দৌড়াবেন না, অকারণ এবং মিথ্যা অতৃপ্তিকে প্রশ্রয় দেবে না। কিন্তু তবু ক্ষুধা যে মেটে না, এটাও ঠিক। যুগলের অফিস যাওয়াতে ও ঈর্ষিত হয়। আশ্চর্য, মনে হয় এতখানি সময় ওরা যেন অনুরাধার কাছ থেকে কেড়ে নিচ্ছে ওকে। এই ওরা যে কে তা সে জানে না। সন্ধ্যায় অফিস থেকে ফিরে এক একদিন যুগল বন্ধু বান্ধবদের বাড়িতে বেড়াতে যায়। কোনো কোনো দিন তারাই আসে কেউ কেউ। এতেও অনুরাধার আপত্তি। যুগল বিদ্রূপ করে, আরে এ তো আচ্ছা বিপদ, তুমি তো এ সময় থাকো রান্নাঘরে, নয়তো মায়ের ঘরে। আমি ঘরের মধ্যে চুপ করে বসে থাকলে তোমার কি সুবিধে? এই প্রশ্নের ও জবাব দিতে পারে না, শুধু ক্ষুণ্ণ হয় মনে মনে। সবচেয়ে হিংসে ওর স্বামীর বন্ধুদের সম্বন্ধে। ওদের কি কানাকানি হয়, কি সব কথা হয় ফিসফিস করে, চোখে চোখে ইঙ্গিত, মুখে চাপা হাসি। সে যেন একটা স্বতন্ত্র রাজ্য, সেখানে ওর কোনো অধিকার নেই। ও ঘরে ঢুকলে তাদের কথা থেমে যায়। এমনি দু একটা খুচরো রসিকতা করে তারা ওকে উপলক্ষ করে, কিন্তু অনুরাধা বেশ বুঝতে পারে যে এই কথাই এতক্ষণ হচ্ছিল না, যা হচ্ছিল তা সম্পূর্ণ ভিন্ন কথা। হয়তো ওর কথাই হচ্ছিল, হয়তো ওদের নিজস্ব কথা, একান্তভাবে ওদেরই। তা নিয়ে কেন হাসাহাসি করবে তারা, কেন আলোচনা করবে? অনুরাধা অনুভব করে যে এইখানে একটা স্বতন্ত্র রাজ্য আছে, যাতে ওর কোনো অধিকার নেই। স্বামীর এই একটা দিক ওর কাছে থাকবে চিরকালের মতো অজ্ঞাত। কথাটা মনে হলেই কি একটা অকারণ ঈর্ষায় ওর বুক জ্বলতে থাকে। যুগল সারাদিন যা করবে সব ঘটা চাই ওর চোখের সামনে। যা কিছু বলবে সে সব ওর শোনা চাই। স্বামীর এক বিন্দু ভাগও ও কাউকে দিতে প্রস্তুত নয়। অথচ এ কথা কাউকে বোঝাবারও নয়, সবাই হাসবে এ কথা শুনলে। তা অনুরাধাই সবচেয়ে বেশি করে জানে। হয়তো অন্য কোনো মেয়ে, ওর কোনো বন্ধু বান্ধব এমন কথা বললে অনুরাধাই তাকে বিদ্রূপ করতো সকলের চেয়ে। কিন্তু আজ সেই অবিশ্বাস্য এবং হাস্যকর দুঃখটাই যে ওর জীবনে মর্মন্তুদ হয়ে উঠেছে, এই কথাও কেমন করে বোঝাবে? যাকে নিবিড়তম আলিঙ্গনে বুকে চেপে ধরেও মনে হয় যে অনেক দূরে রয়েছে, বুকের মধ্যে তাকে পাওয়া হলো না। আর একখানি অংশ সে না পেয়ে কেমন করে থাকবে? অন্য মেয়ে স্বামীর ভালোবাসায় অবিশ্বাস করে দুঃখ পায়। কেউ বা দুঃখ পায় সেই ভালোবাসা হয়তো সুদূর ভবিষ্যতে কোনোদিন কমে যাবে এই আশঙ্কায়। কিন্তু এ দুটোর কোনো কারণই নেই অনুরাধার। শুধু শুধু সে স্বামী সবটা চায়, সম্পূর্ণ রূপে চায়। সবচেয়ে সাংঘাতিক যে কথা, যে কথা মনে পড়লে ওর গা শিউরে ওঠে। অন্য সময়ে এক একদিন ওর মধ্যে যেন ডাকিনী জেগে ওঠে। স্বামীকে সজোরে বুকে চেপে ধরে ইচ্ছা হয় দোলে পিষে গুঁড়িয়ে ছোট করে বুকের মধ্যে পুড়ে ফেলে ও। তবে কি তবে কি স্বামীকে মেরে ফেলতে ইচ্ছা হয় ওর? না না, ছি, তা নয়। তবে যে কি তা সে নিজেও জানে না। ঠাকুর রক্ষা করো, ঠাকুর রক্ষা করো, শিউরে উঠে বারবার বলে অনুরাধা। ভিতর থেকে ডাক আসে, হ্যাঁ গো, কোথায় গেলে তুমি? নিদ্রা জড়িত ক্লান্ত কণ্ঠস্বর। অনুরাধা উত্তর দেয় না, শুধু চোখের জলটা মোছবার চেষ্টা করে তাড়াতাড়ি। অনুরাধা। চাপা গলা, কিন্তু এবার আর কোনো জড়তা নেই, আছে উদ্বেগ। যুগল ঘরের বাইরে এলো, ওর পাজামা দড়িটা বাঁধতে বাঁধতে।
আরে, তুমি এখানে এত রাত্রে কি করছো? আমি ভাবি না জানি কোথায় গেলে। কাছে এসে ওকে জড়িয়ে বুকের মধ্যে টেনে নিল যুগল। কি করছিলে গো চুপচাপ? ওর গালটা নিজের গালে চেপে ধরতে গিয়ে সে চমকে ওঠে। এ কি, জলে ভিজে কেন গাল? কাঁদছিলে নাকি অনু? এই তো, চোখের পাতাও ভিজে। কি ব্যাপার? কি হলো তোমার লক্ষ্মী? অনু জবাব দিতে পারে না, কিন্তু ওর সেই অবোধ অভিমান আরও উত্তাল হয়ে ওঠে। অকারণ চোখের জল আরও অবারিত হয়। কি আশ্চর্য! কি হলো বলোই না চাই। কি হয়েছে কি? কেউ কিছু বলেছে? মা কিছু বলেছেন? বকেছেন? অন্তরে অন্তরে লজ্জায় জিভ কাটে অনুরাধা। ছি ছি, সে সন্দেহ করাও পাপ। বাইরে ঘাড় নাড়ে, কিন্তু যুগল তাতে আরো ব্যস্ত হয়। তবে তবে কি আমারই কোনো কথাতে ব্যথা পেয়েছো? সত্যি করে বলো লক্ষ্মীটি। ওর বুকের মধ্যে মুখ গুঁজে অনুরাধা ঘাড় নাড়ে। না। তবে আর কেউ কিছু বলেছে? খুলে বলোই না ছাই, এ তো মহা বিপদে পড়লাম। আমি আমি যেন তোমাকে কিছুতেই পাচ্ছি না গো। আমি তোমাকে কিছুতেই। ফুপিয়ে ফুপিয়ে কোনো মতে বলে ফেলে। কি বিপদ! এর চেয়ে আবার কি পাবে গো? একেই বলে ছেলে মানুষ। আমি তো তোমার হয়েই আছি। আর এই জন্যই ঘরে বাইরে আত্মীয় বন্ধুদের কাছে লাঞ্ছনার সীমা নেই। কেন? বন্ধুরা ঠাট্টা করে তোমায়? ওরাই তো তোমাকে ঘিরে রয়েছে। ও, বন্ধুদের উপর হিংসে? ছি অনু, আমি তোমাকে যে সব দিয়ে ভালোবাসি, সমস্ত প্রাণ দিয়ে, তবু তোমার মন ওঠে না। অনু লজ্জিত হয় এবার। মনে হয় যেন বড় নীচতা প্রকাশ পাচ্ছে। দুঃখীর ঘরের নিজ লোলুপতা। একটুখানি চুপ করে থেকে বলে, যাই ভালোবাসো, আমি যেমন হিংসায় জ্বলে যাচ্ছি তোমার ভাগ নিয়ে, কই তুমি তো যাও না। আমি যখন তোমার মার সঙ্গে গল্প করি কি অন্য কারোর সঙ্গে, কই তুমি তো হিংসে করো না। আর আমি এত রাত্রে এখানে কি করছিলাম তুমি তো প্রশ্নও করলে না। তুমি একটা আস্ত পাগল। ওর মাথায় জোর করে হাত বুলিয়ে যুগল এলোমেলো করে দেয় ওর খোঁপা। আমি তো তোমাকে বিশ্বাস করি অনু, জানি তুমি সম্পূর্ণ আমারই। তবে তবে আমি কেন তা ভাবতে পারি না? আমার কেন এত কষ্ট হয়? অবোধের মতো, শিশুর মতো প্রশ্ন করে অনুরাধা। পাগল বলে। চলো চলো, শোবে চলো। জোর করে ওকে টানে ঘরের দিকে। আর একটু দাঁড়াও না বলে অনুরাধা ওকে জড়িয়ে ধরে দুহাতে, সজোরে ও সবলে। বুকের মধ্যে একান্ত করে ওকে পেতে চায়, যেন যেন দোলে পিষে এতটুকু করে ফেলতে চায়, যেন আবার আবার শিউরে ওঠে অনুরাধা। ঠাকুর রক্ষা করো, ঠাকুর রক্ষা করো, মনের হাত থেকে রক্ষা করো। ও কি, শিউরে উঠলে কেন? কিছু না, এমনি। চলো ঘরে চলো। জোর করে মনকে শান্ত করে অনুরাধা। ও জানে এটা ক্ষণিক, এটা মিথ্যা। একটু পরেই পরিপূর্ণ সুখে এবং অনির্বচনীয় শান্তি ও নিশ্চিন্ততায় মন পরিপূর্ণ হয়ে উঠবে। এইটাই সত্য।